ডুয়ার্সের কালচিনি চা বাগান। জায়গাটা যেমন সুন্দর তেমনই ছমছমে। একদিকে ভুটান পাহাড়ের পাদদেশ, অন্যদিকে ঘন জঙ্গল আর তার বুক চিরে বয়ে চলা পাহাড়ি নদী। অক্টোবরের শেষের দিক। সন্ধে নামলেই এখানে জাঁকিয়ে ঠান্ডা পড়ে, আর চা বাগানের বুক চিরে উঠে আসে এক অস্বচ্ছ ভারী কুয়াশা। রুদ্র সবেমাত্র এই চা বাগানের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে এসেছে। শহরের কংক্রিটের জঙ্গল আর কোলাহল ছেড়ে বহু দূরে এই অনন্ত বুনো সবুজের মাঝে আজ তার প্রথম রাত। এক নির্জন ব্রিটিশ আমলের বাংলোয় থাকার ব্যবস্থা হয়েছে। বাংলোটা কাঠের তৈরি, উঁচু পিলারের ওপরে দাঁড় করানো। চারপাশটা বিশাল বিশাল সব মাহগিনি আর শিরিষ গাছে ঘেরা। রুদ্রর অবশ্য এখানে একেবারেই একা লাগছে না, কারণ এই বাগানেরই সিনিয়র ম্যানেজার হিসেবে গত 1 বছর ধরে কাজ করছে তার ছোটবেলার বন্ধু নীল। সন্ধেবেলা বাংলোর বারান্দায় ইজি চেয়ারটায় বসে কফি খাচ্ছিল রুদ্র আর নীল। অনেকদিন পর দুই বন্ধুর দেখা। চারপাশটা একেবারেই নিস্তব্ধ, কেবল ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসতে শোনা যাচ্ছে জংলি হাতির ডাক। এ ব্যতীত আর কোনো শব্দ নেই। চা খেতে খেতে রুদ্র নীলকে দেখছিল, আর তাতেই সে খেয়াল করল গত 1 বছরে নীলের মধ্যে এক আমূল পরিবর্তন এসেছে। শহরের সেই চনমনে আড্ডাবাজ নীলের এখন চোখের নিচে গভীর কালচে গর্ত। দৃষ্টিটাও কেমন যেন শূন্য, আর তাছাড়া চেহারায় একটা ফ্যাকাশে অসুস্থতার ছাপ, যেন ভেতর ভেতর ছেলেটা বেজায় অসুস্থ। নীল কফির কাপে চুমুক দিতে দিতে বারবার বাগানের উত্তর দিকের ওই ঘন অন্ধকার জঙ্গলটার দিকে চাইছিল। হঠাৎই একসময় গম্ভীর গলায় বলল, কালচিনি জায়গাটা দেখতে খুব সুন্দর রুদ্র। এখানকার জঙ্গল বড় মায়াবী। তবে সন্ধ্যের পর কখনো একা বাগানের ওই উত্তর দিকটায় যাবি না। কেন রে, বাঘ ভাল্লুক আছে নাকি নাকি চা বাগানের কোনো পুরনো কেচ্ছা? নীল হাতের কাপটা সজোরে টেবিলের ওপরে নামিয়ে রেখে রুদ্রর চোখের দিকে সরাসরি চেয়ে বলল, বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে ওখানে। এখানকার লোককথা বলে ওই জঙ্গলে এক যক্ষিণীর বাস। বহু শতাব্দী ধরে সে ওই জঙ্গলে কোনো এক গুপ্তধন পাহারা দিচ্ছে। পূর্ণিমার রাতে এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধরে চা বাগানের রাস্তায় ঘুরে বেড়ায়। তার মায়ায় যে একবার পড়েছে সে আর কোনোদিন ফিরে আসে না। রুদ্রর হাসিটা একটু ফিকে হয়ে এলো। নীলের গলাটা বড্ড সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে বাংলোর সামনের রাস্তার দিক থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া ভেসে এলো, আর সেই হাওয়ার সাথে ভেসে এলো এক অদ্ভুত বুনো ফুলের গন্ধ। গন্ধটা এতটাই কড়া যে রুদ্রর স্নায়ুগুলো এক লহমায় টান টান হয়ে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে নিজের অজান্তেই ইজি চেয়ারটা ছেড়ে বারান্দার কাঠের রেলিংটার ধারে গিয়ে দাঁড়ালো। বাংলোর সামনের চা বাগানের সরু রাস্তাটার দিকে রুদ্রর চোখ আটকে গেল। কুয়াশার চাদরটা সেখানে একটু পাতলা। রাস্তার ধারের এক পুরনো ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় রুদ্র স্পষ্ট দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা লাল পাড় সাদা শাড়ি। রাতের ভেজা কুয়াশায় তার সুডৌল পূর্ণাঙ্গ শরীরের সঙ্গে প্রায় লেপ্টে আছে পাতলা শাড়িটা, যা পাহাড়ি চা বাগানের পরিবেশে বড্ড বেমানান। শাড়ির আঁচলটা খসে পড়েছে মাটি ছুঁয়ে থাকা লম্বা ঘন কালো খোলা চুলের ওপর। সেই নারী বাংলোর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। এত দূর থেকেও মেয়েটার রূপ রুদ্রর চোখে মোহ লাগিয়ে দিল। রুদ্র নীলের হাতটা চেপে ধরে বলল, নীল, এই নীল, ওই দেখ, ওই মেয়েটা কে রে? এত রাতে চা বাগানে কি করছে? ততক্ষণে নীল রুদ্র দৃষ্টি অনুসরণ করে রাস্তার দিকে চেয়েছে। মেয়েটা তার নজরেও এসেছে, আর সেই কারণেই
নীলের চোখও স্থির হয়ে গেল। মেয়েটার টানা টানা চোখের দৃষ্টিতে এক তীব্র আদিম আকর্ষণ আছে। কয়েক মুহূর্তের জন্য দুই বন্ধুই অদ্ভুত একটা ঘোরের মধ্যে চলে গেল যেন। এত দূর থেকেও মেয়েটার ভিজে লাল ঠোঁট তারা দেখতে পারছে। সেটাই সামান্য ফাঁক করে এক অদ্ভুত মায়াবী হাসি হাসল মেয়েটা। হাত তুলে খুব আলতো করে তাদের দিকে ইশারা করল, যেন তাদেরকে ডাকছে। রুদ্রর মনে হলো মেয়েটা কত চেনা। এক অদ্ভুত আকর্ষণ তাকে ওই কুয়াশার দিকে টেনে নিয়ে যেতে চাইল। ঠিক তখনই বাংলোর বয়স্ক পাহারাদার সোমরা মুন্ডা লণ্ঠন হাতে বারান্দার সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। রুদ্রর ঘোর কাটল। সে আবারও রাস্তার দিকে তাকিয়ে দেখল, আরে জায়গাটা যে সম্পূর্ণ ফাঁকা, শুধু ঘন কুয়াশা কুণ্ডলি পাকিয়ে আছে। মেয়েটা তো নেই। সাহেব, আপনারা ওদিকে কি দেখছিলেন? আপনারা কি ইলাকে দেখেছিলেন? ইলা? সে আবার কে? বাগানের পুরনো হেড ক্লার্কের মেয়ে ছিল ইলা। তার রূপ ফেটে পড়ত। আজ থেকে 50 বছর আগে ঠিক এইরকমই এক অক্টোবরের কুয়াশাচ্ছন্ন রাতে উত্তরের জঙ্গলে সে নিখোঁজ হয়ে যায়। বাগানের লোকেরা বলে ইলার ওপর নাকি যক্ষিণীর নজর পড়েছিল। যক্ষিণী ইলার রূপ চুরি করে তাকে চিরকালের জন্য নিজের দাসী বানিয়ে নিয়েছে। ইলা আর কোনোদিনও ফেরেনি সাহেব, কিন্তু ওই যক্ষিণী ইলার রূপ ধরে আজও শিকার খুঁজতে বেরোয়। সম্রাট নীলের দিকে চেয়ে বলল, বড় সাহেব, নতুন সাহেবকে সাবধানে রাখবেন। এই মায়াবিনীর মায়ায় পড়লে দুই বন্ধুর মধ্যে শুধু যে রক্তারক্তিই হবে তা নয়, প্রাণ নিয়ে ফিরতে পারবেন না। শুনছেন প্রেতকাহন। আমি সুতনুকা। সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন অমিতাভ সাহার কাহিনী কালচিনি। আজ থেকে শুরু হতে চলেছে প্রেতকাহনের যাত্রা। কথা দিচ্ছি, এ যাত্রার রোমাঞ্চ পরতে পরতে উপভোগ্য করে তুলব আপনাদের কাছে। দয়া করে আপনারাও পাশে থাকবেন। আমাদের গল্পগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন তবে শুরু করা যাক আমাদের প্রথম নিবেদন, অমিতাভ সাহার কাহিনী কালচিনি। সকালের রোদ চা বাগানের সবুজ পাতায় পড়ে চিকচিক করছে। কাল রাতের সেই কুয়াশা আর ছমছমে ভাবটা এখন সম্পূর্ণ অনুপস্থিত। কালচিনির এই রূপটা দেখলে কেউ বিশ্বাস করবে না যে রাতের অন্ধকারে এই এত স্নিগ্ধ বাগান, এই সুন্দর পরিবেশ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। রুদ্র বাংলোর বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে কাল রাতের সেই লাল পাড় সাদা শাড়ি পরা মেয়েটার দিকে। মেয়েটার চোখের সেই অদ্ভুত মায়াবী দৃষ্টি কিছুতেই মাথা থেকে নামছে না। নীল আজ সকাল থেকে কেমন যেন অন্য মনস্ক। ব্রেকফাস্ট টেবিলে রুদ্রর সাথে তেমন কোনো কথাই হলো না। অফিসে যাওয়ার আগে শুধু নিজের জিপে ওঠার সময় কড়া গলায় রুদ্রকে সাবধান করে গেল। রুদ্র, আজ তোর প্রথম দিন। তুই 4 নম্বর সেকশনটা দেখিস। মনে রাখিস, উত্তরের জঙ্গলের দিকে একদম যাবি না। সোমরা কাল রাতে যা বলেছে সেটা নেহাত গল্প নয়। নীলের জিপটা ধুলো উড়িয়ে চলে যায়। রুদ্রর মনে খটকা জাগে। নীল তো ছোটবেলা থেকেই খুব প্র্যাকটিক্যাল ছেলে। ভূতে বিশ্বাস করা তো দূরের কথা, এসব নিয়ে হাসাহাসি করে কুল পেত না সে। সেই নীল হঠাৎ এই সমস্ত ব্যাপারে এত সিরিয়াস হয়ে গেল কেন? শুধু কি সোমরার কথায়, নাকি অন্য কিছু? দুপুরের পর রুদ্র নিজের বাইকটা নিয়ে চা বাগান পরিদর্শনে বের হল। বাগানের সবুজ ঢেউ খেলানো দৃশ্য আর চা শ্রমিকদের পাতা তোলার গান
পরিবেশটাকে বেশ মনোরম করে তুলেছিল। তবে এসব ছাপিয়েও রুদ্রর মনের ভেতর কাজ করছিল অন্য এক অদম্য কৌতূহল। ঘুরতে ঘুরতে সে কখন যেন 4 নম্বর সেকশনটা ছাড়িয়ে সোজা উত্তরের সেই নিষিদ্ধ সীমানার দিকে এগিয়ে গেল সে। জায়গাটা সত্যিই অন্যরকম। এখানে চা গাছগুলো বেশ পুরনো, আর জঙ্গলটা এতই ঘন যে সূর্যের আলো মাটিতে ঠিকঠাক পৌঁছায় না। পাশ দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি ঝোড়া, যার কুলকুল শব্দ ছাড়া তেমন আর কোনো শব্দ নেই। রুদ্র বাইকটাকে এক পাশে দাঁড় করিয়ে জঙ্গলের ভেতর ঢুকল। হঠাৎ খেয়াল করল বিকেলের আলো নিভতে না নিভতেই পাহাড়ি জঙ্গল থেকে একটা অস্বাভাবিক সাদা কুয়াশা নামতে শুরু করেছে। বাতাসের তাপমাত্রাও যেন এক ধাক্কায় অনেকখানি কমে গেল। আর ঠিক তখনই শব্দটা ভেসে আসে। আওয়াজটা খুব চেনা, নূপুরের ধ্বনি। চা বাগানের শ্রমিকেরা সাধারণত এমন নূপুর পড়ে না। শব্দটা আসছে ওই ঘন জঙ্গলের ভেতর থেকে। তবে রুদ্রর থেকে সে শব্দের দূরত্ব বেশি নয়। রুদ্রর পা নিজের অজান্তেই সেই শব্দের দিকে এগোতে শুরু করল। যত সে এগোতে লাগলো, কুয়াশাটা একটু একটু করে পাতলা হলো। আর তখনই দেখতে পেল রুদ্র, দুটো চা গাছের ফাঁকে দাঁড়িয়ে আছে সে। গত রাতে সোমরা মুন্ডার কাছে যার নাম শুনেছে ইলা। দিনের আলো ফুরিয়ে আসার এই গোধূলি লগ্নে তাকে আরো অপরূপা লাগছে। নিটোল ফর্সা রং, কপালে বড় লাল টিপ, আর সেই লাল পাড় সাদা শাড়ি। মেয়েটার পায়ে একটা পুরনো আদলের ভারীর উপর নূপুর। ইলা রুদ্রর দিকে তাকিয়ে মায়াবী হাসল। রুদ্রর মনে হলো তার সারা শরীর যেন অবশ হয়ে গিয়েছে। সে মহাবিষ্টের মতো ইলার দিকে এক পা করে এগিয়ে গেল। কাছাকাছি আসতেই ইলার কণ্ঠস্বরটা সে শুনল। তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। গলাটা এতই মিষ্টি আর নেশাতুর যে রুদ্রর মনে হলো এই ডাকের জন্য সে প্রাণও দিতে পারে। ইলা একটা হাত রুদ্রর দিকে বাড়িয়ে দিল। রুদ্র যখনই তার হাতটা ধরার জন্য নিজের হাত বাড়িয়েছে, রুদ্র, কি করছিস তুই ওখানে? পিছন থেকে ভেসে আসা একটা বাজখাই গলার স্বরে রুদ্রর ঘোর কাটে। সে চমকে পিছনে ফিরে দেখে কখন যেন তার পিছনে নীল এসে দাঁড়িয়ে আছে। নীলের চোখ দুটো রাগে জবা ফুলের মতো লাল, শ্বাস প্রশ্বাস দ্রুত পড়ছে। নীল কখন এলো, কিভাবে এলো কিছু বুঝে উঠতে না পেরে কি মনে করে রুদ্র আবার ইলার দিকে ফিরল। এ কি করে সম্ভব? রুদ্রর সামনে এখন আর কেউ নেই, কিন্তু একটু আগেও তো সে ইলাকে দেখেছে। শুধু তাই নয়, তার গলার শব্দও শুনেছে। নীল হনহন করে এগিয়ে এসে রুদ্রর কলারটা চেপে ধরল। তোকে আমি বারণ করেছিলাম না এদিকে আসতে? তোর কি মরার শখ হয়েছে? হ্যাঁ, নীল, আমি তো শুধু ওই মেয়েটা মানে ইলাকে দেখলাম। আমি ওইখানেই ছিল। নীলের সেই দৃষ্টিতে শুধু রাগ নয়, সেই সাথে মিশে আছে এক অদ্ভুত অধিকার বোধ আর মোহের বন্ধন। নীল যেন অনুসন্ধিৎসু দৃষ্টিতে কাউকে খুঁজছে। পরক্ষণে নীল নিজেকে সামলে নিয়ে রুদ্রর হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলো। চল বাংলায় ফিরে চল। এরপর যদি তুই এখানে এসেছিস, আমি কিন্তু তোকে কলকাতায় ফেরত পাঠিয়ে দেব। রাতে বাংলোয় ফিরে দুই বন্ধুর মধ্যে একটা চাপা গুমোট ভাব তৈরি হয়। ডিনারের পর নীল নিজের ঘরে চলে যায়। রুদ্রর ঘুম আসছিল না। বাগানের কিছু পুরনো রেজিস্টার খোঁজার জন্য সে নীলের ঘরে ঢোকে। নীল তখন বাথরুমে। টেবিলের ড্রয়ারটা টানতেই রুদ্রর চোখ বড় বড় হয়ে যায়। ড্রয়ারের ভেতর ফাইলের নিচ থেকে একটা জিনিস উঁকি মারছে, আর সেটা দেখেই আটকে গিয়েছে রুদ্রর চোখ।
ফাইলটা তুলতেই জিনিসটা বেরিয়ে পড়ল। ভারী রূপোর নুপুর। তবে এ জিনিস দেখে অবাক হওয়ার কারণ আছে বটে। নুপুরটা আজ বিকেলেই রুদ্র দেখেছে, ইলার পায়ে দেখেছে। নুপুরের পাশে রাখা রয়েছে একটা শুকিয়ে যাওয়া লাল জবা ফুল। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে রুদ্র। এই জিনিস ড্রয়ারে এলো কি করে কিছুতে ভেবে উঠতে পারে না। তবে কি? নুপুরটাকে হাতে তুলে নাড়িয়ে চাড়িয়ে দেখছিল সে। এমন সময় বাথরুমের দরজা খোলার শব্দ হয়। নীল তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসে। রুদ্রর হাতে নুপুরটা দেখে নীলের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে পাল্টে যায়। একরকম ছুটে এসে এক ঝটকায় রুদ্রর হাত থেকে নুপুরটা ছিনিয়ে নিল নীল। বন্ধুর এহেন আচরণে তখন বেজায় অবাক হয়েছে রুদ্র। তুই আমার ড্রয়ার ঘাটছিলিস কেন? তোকে কে অধিকার দিয়েছে আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার? নীলের গলাটা রাগে ফুঁসছে। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত আদিম হিংস্রতা। রুদ্র থতমত খেয়ে পিছিয়ে গেল। নীল, আরে আরে তুই শান্ত হ, শান্ত হ। আমি তো শুধু বাগানের পুরনো রেজিস্টারটা খুঁজছিলাম, কিন্তু এই নূপুর, এটা তো সেই মেয়েটার, তাই না? আজ বিকেলে যাকে আমি জঙ্গলে দেখলাম, তুই ওর নূপুর পেলি কোথায়? নীল সযত্নে নুপুরটা ড্রয়ারে রেখে তালা বন্ধ করে দিল। তারপর রুদ্রর দিকে ফিরে ঠান্ডা হিস হিসে গলায় বলল, ওটা যারই হোক, তাতে তোর কোনো দরকার নেই। তুই কালচিনিতে কাজ করতে এসছিস, কাজ কর। ইলার দিকে নজর দেওয়ার চেষ্টা করবি না রুদ্র। ও শুধু আমার। স্তম্ভিত হয়ে গেল রুদ্র। ও শুধু তোর মানে? দাঁড়া, এক মিনিট। তুই কি পাগল হয়ে গেলি নীল? সোমরা মুন্ডা কাল রাতেই বলল ও কোনো সাধারণ মেয়ে নয়, ও একটা যক্ষিণী, যে 50 বছর আগে হারিয়ে যাওয়া ইলার রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তুই শেষমেশ একটা অশরীরীর প্রেমে পড়েছিস। কি সব আবল তাবল বকছিস? মাথা ঠিক আছে? অশরীরী না ছাই, ওরা আদিবাসী, ওরা কুসংস্কার নিয়ে বাঁচে। ইলা রক্ত মাংসের মানুষ। এই জঙ্গলি সমাজ ওকে একঘরে করে জঙ্গলে ফেলে রেখেছে। আমি ওকে রক্ষা করব। আর তুই যদি আমাদের মাঝে আসার চেষ্টা করিস, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নীল রুদ্রকে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে নিজের ঘর থেকে বার করে দরজাটা বন্ধ করে দিল। রুদ্র কিছুতেই মেলাতে পারছে না। ছোটবেলার বন্ধু, শহরের সবচেয়ে প্র্যাকটিক্যাল ছেলেটা আজ শুধুমাত্র এক ভৌতিক মায়ায় আচ্ছন্ন হয়ে প্রাণপ্রিয় বন্ধুর সাথে এমন দুর্ব্যবহার করছে। তবে কি সত্যি নীল যক্ষিণীর মায়া জালে পড়ল? পরদিন সকালে নীল রুদ্রর সাথে কোনো রকম কথা না বলেই জিপ নিয়ে বেরিয়ে গেল। নীলের হাবভাব রুদ্রর মোটে ভালো ঠেকছে না। কিছু একটা তাকে করতেই হবে। রুদ্র আজ বাগানে না গিয়ে সোজা সোমরা মুন্ডার কোয়ার্টারে গেল। সোমরা তখন বাগানের ধারে বসে পুরনো হুঁকো টানছিল। রুদ্র সোমরার পাশে বসে নিচু গলায় বলল, সোমরাজি, আমাকে উত্তরের জঙ্গলের ওই যক্ষিণীর ব্যাপারে সব খুলে বলুন। নীল খুব বিপদে পড়েছে। সোমরা হুঁকোটা নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আমি জানতাম সাহেব, এই মায়াবিনী সহজে কাউকে ছাড়ে না। আমাদের লোক কথায় বলে, ওই যক্ষিণী পুরুষ মানুষের মনের সবচেয়ে গভীর বাসনা আর লোভকেই হাতিয়ার বানায়। ও এতই মোহময়ী রূপ ধরে আসে যে কোনো পুরুষের পক্ষেই তাকে এড়ানো সম্ভব হয় না। ও পুরুষদের মনে এক তীব্র অধিকার বোধ আর ঈর্ষা তৈরি করে। প্রেমে পাগল করে তাদের নিজেদের মধ্যেই রক্তারক্তি বাঁধিয়ে দেয়। রুদ্রর বুকটা কেঁপে ওঠে। নীলের কাল রাতের আচরণ তো হুবহু মিলে যাচ্ছে। সোমরা ফিসফিস করে বলে চলল, সাহেব, যক্ষিণী একবার যাকে ছুঁয়ে দেয়, তার জীবনী শক্তি ধীরে ধীরে শুষে নেয় সে।
বড় সাহেবের চোখের নিচে কালি দেখেছেন? উনি গত কয়েক মাস ধরে রাতে ঠিকমতো ঘুমান না। মাঝরাতে উঠে ওই নিষিদ্ধ জঙ্গলের দিকে হেঁটে যান। আমি এক আধবার দেখেওছি, কিন্তু আমার একার পক্ষে যে কিছু করা সম্ভব নয়। আপনি এসেছেন, আপনাকে তাই বলছি। আপনারা তো দুই বন্ধু, কিন্তু এই মায়াবিনী আপনাদেরকে একে অপরের শত্রু বানিয়ে ছাড়তে পারে। সাবধান সাহেব, পূর্ণিমা আসতে আর মাত্র 3 দিন বাকি। পূর্ণিমার রাতেই যক্ষিণী তার শিকারকে চিরকালের জন্য জঙ্গলের গভীরে নিয়ে যায়, আর সে ফিরতে পারে না। সেদিন রাত প্রায় 2টো। রুদ্রর কিছুতেই ঘুম আসছিল না। বিছানায় শুয়ে শুয়ে উসখুস করছে। এমন সময় হঠাৎ বাইরের বারান্দা থেকে একটা শব্দ ভেসে আসে তার কানে। তড়িঘড়ি বিছানা ছেড়ে ওঠে রুদ্র। জানলার পর্দাটা সামান্য সরায়। বাইরে কনকনে ঠান্ডা আর জমাট বাঁধা কুয়াশা। তারই ভেতর রুদ্র দেখল বাংলোর মূল দরজাটা খুলে নীল বাইরে বেরোচ্ছে। তার হাঁটার ধরনটা অদ্ভুত, যেন সম্মোহিত হয়েছে সে। আচ্ছন্নের মতো চা বাগানের মাঝখানের সরু রাস্তাটা ধরে উত্তরের জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। আর নীলের থেকে ঠিক হাত 10 দূরে কুয়াশার ভিতর একরকম ভেসে চলেছে সেই মেয়ে ইলা। রুদ্র আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। দ্রুত জ্যাকেটটা গায়ে চাপিয়ে টর্চ নিয়ে বাংলো থেকে বেরিয়ে নিঃশব্দে নীলের পিছু নিল। আজ রাতে এই রহস্যের আসল রূপ তাকে দেখতেই হবে। রাত তখন 2:30 হবে। কালচিনির চা বাগানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে উত্তরে হাওয়া। জমাট বাঁধা সাদা কুয়াশার চাদর চিরে টলতে টলতে সামনের দিকে এগোচ্ছে নীল। তার থেকে হাত 10 সামনে শূন্যে ভেসে এগিয়ে যাচ্ছে ইলা। আর তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে টর্চ জেলে নিঃশব্দে পিছু নিয়েছে রুদ্র। উত্তরের সেই নিষিদ্ধ জঙ্গলের সীমানায় পা রাখতেই পরিবেশটা এক ধাক্কায় বদলে গেল। চা বাগানের চেনা জগৎটাকে পেছনে ফেলে রুদ্র যেন এক আদিম অন্ধকার আর অভিশপ্ত দুনিয়ায় প্রবেশ করল। বিশাল বিশাল মাহাগিনী আর শাল গাছের ডালগুলো রাক্ষসের মতো ওপর থেকে নেমে এসেছে। জঙ্গলের ভেতর ঝিঁঝি পোকার ডাকও নেই। একদম বন্ধ করা পিন পতন নিস্তব্ধতা। কেবল শুকনো পাতা মারিয়ে চলার শব্দ আর ইলার পায়ের সেই নুপুরের আওয়াজ। শব্দটা যেন কোনো জাদু মন্ত্র। রুদ্র যতই নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে, ওই নুপুরের ধ্বনি তার স্নায়ুর ওপর এক অদ্ভুত অবশ করা প্রভাব ফেলছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর নীল একটা পাহাড়ি ঝোড়ার ধারে এসে থামল। ঝোড়ার কালো জল পাথরে ধাক্কা খেয়ে কুলকুল শব্দ তুলছে। জঙ্গলের এই স্থানটায় গাছের আচ্ছাদন একটু পাতলা হওয়ায় আকাশের অস্পষ্ট চাঁদের আলোটা মাটি স্পর্শ করছে। রুদ্র একটা চওড়া শাল গাছের গুঁড়ির আড়ালে লুকিয়ে পড়ল। চাঁদের আলোয় ইলাকে আজ আরো মোহময় লাগছে। তার ফর্সা মুখে এক মায়াবী স্নিগ্ধতা, টানা টানা চোখে নেশা ধরানো চাহনি। ইলা ঝোড়ার ধারের একটা বড় পাথরের উপর বসল। নীল যন্ত্র চালিতের মতো এগিয়ে গিয়ে ইলার পায়ের কাছে মাটিতে হাঁটু কেড়ে বসল। রুদ্র আড়াল থেকে সবকিছুই দেখছিল। সে আরো দেখল নীল বিড়বিড় করে কিছু একটা বলছে। ইলা তার লম্বা ফ্যাকাশে আঙুল দিয়ে নীলের চুলে বিলি কেটে দিচ্ছে। নীলের চোখে মুখে চরম তৃপ্তি আর একটা অদ্ভুত দাসত্বের ছাপ। ছোটবেলার সেই দাপুটে যুক্তিবাদী বন্ধুটার এরূপ অসহায় পরিণতি দেখে রুদ্রর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাতের মুঠোয় টর্চটা শক্ত করে চেপে ধরল সে। ভাবল
এক ছুটে গিয়ে নীলকে টেনে হিঁচড়ে নিয়ে আসবে। আর ঠিক সেই মুহূর্তে ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। নীলের চুলে হাত বোলাতে বোলাতেই হঠাৎ ইলা ঘাড় ঘোরালো, আর তার সেই নেশাতুর বিশাল চোখ দুটো সরাসরি এসে পড়ল রুদ্রর চোখের ওপর। রুদ্র গাছের আড়ালে অন্ধকারে লুকিয়েছিল। সাধারণ কোনো মানুষের পক্ষে তাকে ওই অন্ধকারের মধ্যে দেখা অসম্ভব, কিন্তু ইলা যে কোনো সাধারণ মানুষ নয়। ইলার ঠোঁটের কোণে ফুটে উঠল এক মোহময়ী হাসি। সে রুদ্রর চোখের দিকে সরাসরি চেয়ে থেকে অদ্ভুত একটা ইশারা করল। সঙ্গে সঙ্গে রুদ্রর মনে হলো তার আশেপাশের জগৎটা যেন হঠাৎ শূন্য। নীলের উপস্থিতি, কনকনে ঠান্ডা, জঙ্গলের ভয় সব নিমেষে উধাও। তার মস্তিষ্কে শুধু প্রতিধ্বনিত হচ্ছে একটা মিষ্টি নেশা ধরানো কণ্ঠস্বর। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। কে আমাকে বেশি ভালোবাসে রুদ্র, তুমি না তোমার বন্ধু? রুদ্র নিজের শরীরের ওপর আর কোনো নিয়ন্ত্রণ রইল না। সম্মোহিতের ন্যায় সে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। পা দুটো নিজের অজান্তে এগোতে শুরু করলো ইলার দিকে। তার মনে হতে লাগলো ওই অপরূপা মায়াবিনীকে পাওয়ার জন্য সে দুনিয়ার সবকিছু ধ্বংস করে দিতে পারে। রুদ্রকে সামনে এগোতে দেখে ইলা নীলের মাথা থেকে হাতটা সরিয়ে নিল। তখনই নীল চমকে উঠে চোখ খুলল আর পিছন ফিরে চাইল। রুদ্রকে চোখের সামনে দেখে তৃপ্তির দৃষ্টিটা নিমেষে উধাও হয়ে গেল। তার জায়গায় ভর করল এক আদিম পৈশাচিক হিংস্রতা। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সোমরা মুন্ডা ঠিকই বলেছিল, যক্ষিণী পুরুষদের মনে চরম ঈর্ষার আগুন জ্বালিয়ে দেয়। বন্য জন্তুর মতো গর্জন করে উঠল নীল। রুদ্র, তুই আবার এখানে এসেছিস? আমি তোকে বলেছিলাম না ইলা শুধু আমার? মাটি থেকে একটা ভারী পাথর তুলে পাগলের মতো রুদ্রর দিকে তেড়ে গেল। রুদ্রর ঘোর তখনও পুরোপুরি কাটেনি, তাই সে আত্মরক্ষার কোনো রকম সুযোগই পেল না। নীল সজোরে পাথরটা রুদ্রর কপালে আছড়ে দিল। ছিটকে মাটিতে গিয়ে পড়ল রুদ্র। কপাল ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। নীল তার বুকের ওপরে চেপে বসে পাগলের মতো দুই হাত দিয়ে রুদ্রর গলা টিপে ধরল। ও শুধু আমার, তুই কেন বারবার এখানে আসছিস? এখন নীলের একটাই উদ্দেশ্য, তার পথের কাঁটা, তার এই ছেলেবেলার বন্ধুকে চিরকালের জন্য সরিয়ে দেওয়া। রুদ্র প্রাণপণে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, হাত পা ছুটছে, কিন্তু নীলের গায়ে আজ যেন কোনো এক অমানসিক শক্তি ভর করেছে। আর এই দুই বন্ধুর মরণপণ লড়াইয়ের দৃশ্যটা কয়েক হাত দূরে সেই পাথরের ওপরে বসে খিলখিল করে হাসতে হাসতে দেখছে ইলা। তার হাসিটা ক্রমে বিকৃত হচ্ছে। জঙ্গল কাঁপিয়ে ইলার সেই অট্ট হাসি প্রতিধ্বনিত হচ্ছে। রুদ্রর চোখের মনি উল্টে যাওয়ার জোগাড়, ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। আর ঠিক কয়েক সেকেন্ড, তারপরে কালচিনির এই জঙ্গলে লেখা হবে বন্ধু হত্যার এক মর্মান্তিক ইতিহাস। হঠাৎ জঙ্গলের অন্ধকার চিরে একটা আগুনের গোলা তাদের দিকে ধেয়ে এলো। জ্বলন্ত একটা মশাল এসে পড়ল ঠিক ইলা আর নীলেদের মাঝখানে। আগুনের তাপে গোটা দৃশ্যের ছন্দপতন ঘটল যেন। নীল চমকে রুদ্রর গলা থেকে হাত সরিয়ে নিল। পিছন ফিরে ঝাপসা চোখে সে দেখল এক হাতে জ্বলন্ত মশাল আর অন্য হাতে একটা পুরনো ভোজালি নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে সোমরা মুন্ডা। মশালের আগুন দেখে ইলার সেই পৈশাচিক হাসি হঠাৎ থেমে যায়। অপরূপ সুন্দরী মুখটা এক মুহূর্তের জন্য বিভৎস কঙ্কালসার এক ডাইনির মতো দেখায়। পর মুহূর্তেই এক বিকট চিৎকার করে ঘন কুয়াশার ভেতরে মিলিয়ে যায় সে। ইলা অদৃশ্য হতেই তার চোখের সেই হিংস্র লাল আভাটা নিভে যায়। জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ে রুদ্রর বুকের ওপর।
সোমরা মুন্ডার মশালের আলোয় অভিশপ্ত সেই জঙ্গলের সেই স্থানের অন্ধকার কিছুটা পাতলা হয়েছে। দেখা গেল রুদ্রর কপাল থেকে গলগল করে রক্ত ঝরছে। তার বুকের উপরে জ্ঞান হারিয়ে পড়ে আছে অভিন্ন হৃদয় বন্ধু নীল, যে বন্ধু একটু আগে তাকে খুন করতে উদ্যত হয়েছিল। সোমরা দ্রুত এগিয়ে এসে রুদ্রকে টেনে তুলল। সাহেব, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। ওই মায়াবিনী আগুনের তেজ সইতে না পেরে পালিয়েছে, কিন্তু বেশিক্ষণ দূরে থাকবে না। হ্যাঁ, বড় সাহেবরে ধরেন দেখি। সকাল 8টা নাগাদ নীলের জ্ঞান ফিরল। চোখ মুখ বসা, চোখের নিচে গভীর কালি। ধর্মর করে উঠে বসল সে। রুদ্রর মাথায় ব্যান্ডেজ আর রক্তমাখা শার্ট দেখে আতকে উঠল। রুদ্র, কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? রুদ্র ম্লান হেসে বলে, তোর কিছু মনে নেই নীল? কাল রাতে উত্তরের জঙ্গলে ওই ঝোড়ার ধারে কি হয়েছিল? নীল শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনে শুধু একটা স্নিগ্ধ মুখ ভাসছে। ইলা। ইলা তার চুলে বিলি কাটছে। আর তারপর সব অন্ধকার। রুদ্র যখন তাকে পুরো ঘটনাটা খুলে বলল, নীল দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। আমি তোকে খুন করতে গিয়েছিলাম রুদ্র। বিশ্বাস কর রুদ্র, আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমার শুধু মনে হচ্ছিল তুই ইলাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসেছিস। ওর ওই হাসি, ওর চোখ, আমি কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না রুদ্র, কিছুতেই না। এই সময় সোমরা মুন্ডা ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। তার হাতে একটা কাপড়ের পুরনো পুটলি। রুদ্র নীল দুইজনের দিকেই একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, বড় সাহেব, আপনি কোনো সাধারণ মেয়ের প্রেমে পড়েননি। ওই যক্ষিণী আপনাকে মায়া জালে বেঁধে ফেলেছে। পূর্ণিমা আসতে আর মাত্র 2 রাত বাকি। পূর্ণিমার রাতেই সে তার শিকারকে নিজের আসল ডেরায় নিয়ে যায়। আর সেখানে একবার কেউ গেলে আর সে ফেরে না। রুদ্র মরিয়া হয়ে সোমরার হাত চেপে ধরে। সোমরাজি, আপনি কাল রাতে আমাদের বাঁচিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন এটা আটকানোর উপায় কি। নীলকে আমি কিছুতেই ওই মায়াবিনীর হাতে মরতে দেব না। সোমরা একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের ওপর বসল। কাপড়ের পুঁটলিটা খুলে এক অদ্ভুত দর্শন কালচে রঙের শুকনো শিকড় আর একটা তামার পুরনো মাদুলি বের করে আনল। আমার ঠাকুরদা এই চা বাগানের পুরনো ওঝা ছিল। যতটুকু জানার তার থেকেই জেনেছি। যক্ষিণীর শক্তি তার রূপ আর মায়া। সে পুরুষদের মনের সবচেয়ে গোপন দুর্বলতা আর লোভকে লক্ষ্য করে। বড় সাহেবকে সে পুরোপুরি বশ করে ফেলেছে। কিন্তু ছোট সাহেব, কাল রাতে আমি দেখেছি আপনিও ওর মায়ায় পা দিয়ে ফেলেছিলেন। ওর ওইরূপ হাতছানি এড়ানো কোনো সাধারণ মানুষের কর্ম নয়। রুদ্রর মাথা নিচু হয়ে আসে। সোমরা ঠিকই বলছে। ইলাকে দেখে তার মনের ভেতরও এক অদ্ভুত আকর্ষণ আর অধিকার বোধ জন্ম নিয়েছিল। এই যক্ষিণী শুধু তাদের প্রাণ নিতেই চায় না, তাদের বন্ধুত্বকেও চিরকালের জন্য বিষিয়ে দিতে চায়। সোমরা সেই শুকনো শিকড়টা রুদ্রর হাতে দিয়ে বলল, এটা হলো পিশাচ দমন শিকড়। ভুটান পাহাড়ের পাদদেশে এক বিশেষ অমাবস্যায় এই শিকড় তোলা হয়। পূর্ণিমার রাতে যখন যক্ষিণী বড় সাহেবরে ডাকবে, তখন আর তারে ঘরে আটকে রাখা যাবে না। দেওয়াল ভেঙে হলেও সে বেরিয়ে যাবে। আপনাদের যেতে হবে ওর আসল ডেরায়, উত্তরের জঙ্গলের শেষ প্রান্তে থাকা সেই পুরনো পরিত্যক্ত গুহায়। নীল শিউরে ওঠে।
গুহা? কিন্তু আমরা তো ঝোড়ার ধারে ছিলাম। ওইটা ওর মায়া জাল। ওর আসল ডেরা ওই গুহায়, যেখানে 50 বছর আগে সে ইলার প্রাণ শুষে নিয়েছিল। ছোট সাহেব, আপনাকে ওই মাদুলিটা পড়তে হবে, যাতে ওর মায়া আপনার উপরে কাজ না করে। গুহার ভেতর ঢুকে ওই শিকড়টা আগুনে পোড়াতে হবে। শিকড়ের ধোঁয়ায় যক্ষিণীর মোহিনী রূপ খসে পড়বে আর তার আসল পৈশাচিক চেহারা বেরিয়ে আসবে। কিন্তু মনে রাখবেন সাহেব, শিকড় পোড়ানোর আগে সে কিন্তু আপনাদের দুই বন্ধুর মধ্যে চরম রক্তের খেলা খেলানোর চেষ্টা করবে। সেদিন সন্ধে থেকেই বাংলোর পরিবেশটা অদ্ভুত রকম ভারী হয়ে উঠল। বাতাসের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে। বাইরের চা বাগান থেকে আজ আর কোনো শব্দ ভেসে আসছে না, এমনকি ঝিঁঝি পোকার ডাকও স্তব্ধ। রাত 12টা বাজতেই বাংলোর সমস্ত আলো হঠাৎই দপদপ করতে করতে নিভে গেল। রুদ্র আর নীল ড্রয়িং রুমেই বসেছিল। আলো নিভতেই তারা সচকিত হয়ে ওঠে। সোমরা রাতে এখানে থাকতে রাজি হয়নি। মাদুলি আর শিকড়টা দিয়ে নিজের কোয়ার্টারে ফিরে গিয়েছে। মোমবাতি জেলে চুপচাপ বসে আছে রুদ্র আর নীল। ভেতর ভেতর তাদের উত্তেজনার পারদ চড়ছে। হঠাৎ একটা সময় বাংলোর চারপাশের বন্ধ জানলার কাজগুলোতে একটা খসমস শব্দ উঠল। কেউ যেন লম্বা নখ দিয়ে বাইরে থেকে কাঁচে আঁচড় কাটছে। আর তারপরেই ভেসে এলো সেই চেনা শব্দটা। নুপুরের শব্দটা বাংলোর বাইরে থেকে ক্রমশ বারান্দার দিকে এগিয়ে এলো। রুদ্র টর্চ জেলে নীলের দিকে চাইল। নীলের চোখের দৃষ্টি আবারও পাল্টে গিয়েছে। সে আচ্ছন্নের মতো মূল দরজার দিকে এগোচ্ছে। আর ঠিক এই সময় বাইরে থেকে ভেসে এলো সেই অদ্ভুত মিষ্টি নেশাতুর গলা। তুমি আসবে না, তোমার বন্ধু তোমাকে আটকে রেখেছে। ও আমাকে চায়নি, ও আমাদের আলাদা করতে চায়। দরজা খোলো নীল, দরজা খোলো। নীলের চোখ দুটো আবার সেই আদিম হিংস্রতায় লাল হয়ে উঠল। সে রুদ্রর দিকে ফিরে হিংস্র জানোয়ারের মতো গর্জে ওঠে। রুদ্র, দরজা থেকে সর। ইলা আমায় ডাকছে, সরে যা বলছি। নীলের গলাটা এখন মানুষের মতো শোনাচ্ছে না, একটা বিকট ঘর ঘরে পৈশাচিক গর্জন যেন। রুদ্র ছুটে গিয়ে মূল দরজাটায় পিঠ ঠেকিয়ে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল। নীল, নীল, তুই বুঝতে পারছিস না ওটা একটা ফাঁদ? ও ইলা নয়, ও একটা রাক্ষসী। ও আমাদের শেষ করে দেবে। কিন্তু নীলের কানে কোনো কথাই ঢুকছে না। তার চোখ দুটো রক্তবর্ণ, কপালের শিরাগুলো দড়ির মতো ফুলে উঠেছে। সে সজোরে রুদ্রর কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে দরজার পাশ থেকে একরকম ছুঁড়ে ফেলে দিল। রুদ্রর শরীরটা ড্রয়িং রুমের একটা ভারী সেগুন কাঠের টেবিলের ওপরে গিয়ে আছড়ে পড়ল। কাল রাতের কপালের ক্ষতটা আবারও ফেটে গিয়ে রক্ত গড়াতে লাগল। নীলের গায়ে যেন তখন 10টা হাতির বল। সে দরজার ছিটকিনিটার দিকে হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তে বাংলোর বাইরের নিস্তব্ধতা চিরে আবার সেই মিষ্টি নেশাতুর গলাটা ভেসে আসে। কিন্তু এবার ইলা আর নীলকে ডাকছে না, সে ডাকছে রুদ্রকে। রুদ্র, তুমি কেন বাধা দিচ্ছ? আমি জানি তুমিও আমাকে চাও। কাল বিকেলে আমার দিকে ওইভাবে তাকিয়ে কি ভাবছিলে তুমি? নীলকে সরিয়ে দাও রুদ্র, আমি শুধু তোমার হব, শুধু তোমার। কথাগুলো রুদ্রর কানের ভেতর দিয়ে সোজা মগজে গিয়ে আঘাত করল। মনে পড়ে গেল কাল বিকেলের সেই দৃশ্য। ইলার সেই স্নিগ্ধ মুখ, লাল পাড় সাদা শাড়ি, আর সেই সম্মোহনী হাসি। রুদ্রর অবচেতন মনের কোনো এক অন্ধকার কোণে লুকিয়ে থাকা আদিম বাসনা হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠল। তার মনে হলো, সত্যি তো
নীলকে সরিয়ে দিলেই তো এই অপরূপা মায়াবিনী তার হয়ে যাবে। রুদ্রর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগলো। সে টলতে টলতে উঠে দাঁড়ালো। হাতটা নিজের অজান্তে টেবিলের ওপরে রাখা একটা ভারী পেতলের ফুলদানির দিকে এগিয়ে গেল। নীল তখনও দরজার ছিটকিনিটা খোলার চেষ্টা করছে। রুদ্র ফুলদানিটা হাতে তুলে নিয়ে নীলের দিকে এক পা করে এগোতে লাগলো। আর ঠিক 1 সেকেন্ড, তারপরে পিছন দিক থেকে নীলের মাথায় আঘাত হানবে সে। কিন্তু ঠিক তখনই রুদ্রর বুকের কাছে একটা তীব্র ছ্যাঁকা লাগলো। সোমরা মুন্ডার দেওয়া সেই তামার পুরনো মাদুলিটা রুদ্রর শার্টের ভেতর আক্ষরিক অর্থেই আগুনে পুড়তে শুরু করেছে যেন। তীব্র জ্বালায় রুদ্রর ঘোর কেটে গেল। তার হাত থেকে ভারী পেতলের ফুলদানিটা সশব্দে খসে পড়ল মেঝের ওপর। কি করতে যাচ্ছিল সে? মায়াবিনী যক্ষিণী শুধু নীলকে নয়, তাকেও আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। এই মাদুলিটা না থাকলে আজ তো সে নিজের হাতে তার প্রাণ প্রিয় বন্ধুকে খুন করতে যাচ্ছিল। রুদ্র দ্রুত পকেট থেকে টর্চটা বের করে। নীল ততক্ষণে দরজার ছিটকিনিটা খুলে ফেলেছে। একটা প্রবল কনকনে ঠান্ডা ঝোড়ো বাতাস দরজা দিয়ে হুড়মুড় করে বাংলোর ভেতরে ঢুকে আসে। সেই হাওয়ার তোড়ে ড্রয়িং রুমের ভারী পর্দাগুলো উঠতে শুরু করে। আর দরজার ঠিক ওপাশে জমাট বাঁধা সাদা কুয়াশার প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ইলাকে। তার রূপ আজ যেন আরো ফেটে পড়ছে, কিন্তু সেই রূপের মধ্যে একটা ভয়ঙ্কর শীতলতা আছে। মূর্তিটার পা মাটিতে ঠেকছে না, সে মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। নীল মন্ত্রমুগ্ধের মতো ইলার দিকে হাত বাড়িয়ে দেয়। ইলা, আমি এসে গিয়েছি। ইলা খিলখিল করে হেসে ওঠে। সেই হাসি ড্রয়িং রুমের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে এক পৈশাচিক অট্ট হাসিতে পরিণত হয়। সে রুদ্রর দিকে তাকিয়ে একটা ক্রূঢ় হাসি হেসে নীলকে ইশারায় নিজের পিছু পিছু আসতে বলে। তারপর ধীরে ধীরে পিছনের দিকে ভাসতে ভাসতে চা বাগানের অন্ধকারে মিলিয়ে যায়। নীলও সম্মোহিতের ন্যায় বাংলো থেকে বেরিয়ে যায়। আরে নীল, আরে নীল যাস না, নীল। যক্ষিণী তার নীল, যাস শিকারকে না। নিয়ে যাচ্ছে। পূর্ণিমার আর একদিন বাকি থাকলেও আজ রাতেই সে তার কাজ শেষ করতে চায়। কারণ সে বুঝে গিয়েছে রুদ্র আর সোমরা মুন্ডা তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঘোর কাটিয়ে উঠে দাঁড়ালো রুদ্র। সময় খুব কম। ওই যক্ষিণী নীলকে একবার উত্তরের জঙ্গলের সেই পুরনো গুহায় নিয়ে গিয়ে ফেলতে পারলে রুদ্র আর নীলকে কোনোদিনও ফেরাতে পারবে না। পকেট হাতড়ে দেখে নিল সোমরার দেওয়া সেই পিশাচ দমন শিকড়টা ঠিকঠাক আছে কিনা। তারপর ড্রয়ার থেকে একটা ধারালো শিকারি ছুরি আর টর্চ নিয়ে বাংলো থেকে দৌড়ে বেরোলো রুদ্র। বাইরে ঘুটঘুটে অন্ধকার। ডুয়ার্সের এই চা বাগানে এক জমাটি কুয়াশা নেমেছে, আর সেই কুয়াশা ভেদ করে এখন নিজের হাতটাকেও চোখের সামনে দেখা যায় না। কিন্তু রুদ্রর কান সজাগ, অনেক দূরে, আর তাতেই সে শুনতে পায় নুপুরের ছমছম শব্দটা। নিঃশব্দে কিছুটা এগোতেই শব্দটা যেন পরিষ্কার হয়। অতএব শব্দটাকে অনুসরণ করাই শ্রেয়। তাই করে রুদ্র। যথাসম্ভব কম আওয়াজ করে একরকম দৌড়তে শুরু করে। কালচিনির চা বাগান পেরিয়ে সে যখন উত্তরের সেই নিষিদ্ধ জঙ্গলের সীমানায় এসে পৌঁছাল, তখন চারিদিক নিস্তব্ধ। নুপুরের শব্দটাও আর শোনা যাচ্ছে না। এবার কি করবে রুদ্র? নানা রকম ভাবতে ভাবতে টর্চের আলোটা এদিক ওদিক ঘোরাচ্ছিল। হঠাৎ একটা বড় শাল গাছের গুঁড়িতে আলোটা গিয়ে পড়ল। সেখানে কিছু একটা যেন দেখতে পেল। দ্রুত গাছের গুঁড়িটার কাছে যেতেই বুঝল জিনিসটা কালচে লাল রঙের কিছু। আরো কাছে গিয়ে গন্ধ শোকার চেষ্টা করতেই ভয়ে আতকে উঠল রুদ্র। ওটা রক্ত। এ তো রক্ত।
পরক্ষণে টর্চের আলো আর একদিকে ঘোরাতেই রক্তের দাগ আর একটা গাছে দেখতে পেল। দাগগুলো ক্রমেই জঙ্গলের আরো গভীরে একটা সরু পাহাড়ি খাদের দিকে চলে যাচ্ছে। টর্চের আলোটা এবার নিভিয়ে দিল রুদ্র। অন্ধকারে চোখ সইয়ে নেওয়াটা বেশি জরুরি, কারণ আলোর রেখা দেখে যে কোনো মুহূর্তে ওই যক্ষিণী সতর্ক হয়ে যেতে পারে। এই স্থানের জঙ্গল কিছুটা পাতলা, ফলে চাঁদের আলো অনায়াসে প্রবেশ করতে পারছে। তারই ভেতর চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই অন্ধকারে চোখটা সয়ে গেল। চাঁদের সেই ম্লান আলোকে সঙ্গী করে রক্তের ফোঁটাগুলো অনুসরণ করে পাহাড়ি খাদের দিকে নামতে লাগলো রুদ্র। খাদের একেবারে নিচে একটা প্রায় শুকিয়ে আসা পাহাড়ি ঝোড়ার ঠিক পিছনে লতা পাতায় ঢাকা একটা অন্ধকার গুহা মুখ দেখল। বুঝতে বাকি থাকল না রুদ্রর, এটাই সেই অভিশপ্ত গুহা, যক্ষিণীর ডেরা, যেখানে 50 বছর আগে ইলাকে চিরকালের জন্য হারিয়ে যেতে হয়েছিল। গুহার ভেতর থেকে একটা অদ্ভুত নীলচে ফ্যাকাশে আলো চুইয়ে চুইয়ে বাইরে বেরিয়ে আসছে, আর তার সঙ্গে ভেসে আসছে পচা মাংসের একটা বমি উদ্রেককারী গন্ধ। রুদ্র শরীরটাকে টান টান করল। এক হাতে সেই ধারালো শিকারি ছুরি, আর অন্য হাতে সোমরা মুন্ডার দেওয়া পিশাচ দমন শিকড়টাকে বাগিয়ে ধরে নিঃশব্দে গুহার ভেতরে পা রাখল। গুহার ভেতরটা বেশ বড়, পাথুরে দেওয়াল, চারপাশে দৃষ্টি বোলাতে গিয়ে ঠিক মাঝখানটায় এসে আটকে গেল তার দৃষ্টি। রুদ্রর ধমনীতে প্রবাহিত রক্ত যেন জমে যেতে চাইল। গুহার ঠিক মাঝখানে চ্যাপ্টা পাথরের বেদির ওপর নীলকে চিৎ করে শুইয়ে রাখা হয়েছে। তার কপাল থেকে রক্ত ঝরছে, সম্ভবত খাদে নামার সময় পাথরে ধাক্কা লেগেছিল। তার চোখ দুটো খোলা থাকলেও দৃষ্টি সম্পূর্ণ শূন্য। আর নীলের ঠিক বুকের ওপরে ঝুঁকে আছে সেই লাল পাড় সাদা শাড়ি পরা ইলা। তবে ইলার সেই মায়াবী স্নিগ্ধ রূপটা এখন আর নেই। নীলচে আলোয় রুদ্র দেখল ইলার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা, কোনো কালো অংশ নেই। তার ফর্সা সুন্দর আঙুলগুলো ক্রমশ লম্বা আর হাড় গিলে হয়ে গিয়ে ধারালো নখে পরিণত হয়েছে। যক্ষিণী এবার তার মুখটা নীলের মুখের একেবারে কাছাকাছি নিয়ে আসে, আর তখনই রুদ্র বিস্ফারিত নেত্রে দেখল নীলের আধ খোলা মুখ থেকে একটা সাদাটে ধোঁয়ার মতো কিছু ধীরে ধীরে বেরিয়ে এসে ইলার মুখের ভেতর ঢুকছে। অর্থাৎ যক্ষিণী নীলের জীবনী শক্তি শুষে নিচ্ছে। রুদ্র আর নিজেকে সামলে রাখতে পারল না, চিৎকার করে গুহার ভেতর ছুটে গেল সে। তার শব্দ শুনে ইলা ঘাড় ঘোরালো। তার সাদা মণিহীন চোখ দুটো রুদ্রর ওপর স্থির হতেই গুহার ভেতরের নীলচে আলোটা দপ করে চলে উঠল, আর সেই সাথে ইলার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর পৈশাচিক হাসি। তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। তোমার বন্ধুর প্রাণটা বড্ড সুস্বাদু, কিন্তু তোমারটা আরো বেশি। ইলার গলাটা এখন আর সেই মিষ্টি নেশাতুর নেই, সেটা যেন কয়েকশো বছরের পুরনো কবর থেকে উঠে আসা এক ঘরঘরে হাড় হিম করা আওয়াজ। ইলা নীলের ওপর থেকে উঠে দাঁড়ালো। সে মাটি থেকে প্রায় 1 ফুট উঁচুতে ভাসছে। তার রূপের খোলসটা এবার একটু একটু করে খসে পড়তে শুরু করেছে। সুন্দর ফর্সা চামড়ায় ফাটল ধরে ভেতর থেকে কালচে পচা মাংস বেরিয়ে আসছে। লম্বা চুলগুলো সাপের মতো শূন্যে উঠছে। রুদ্র শিকারি ছুরিটা উঁচিয়ে ধরে এগোতে লাগলো। নীলকে ছেড়ে দে রাক্ষসী, তোর খেলা আজ এখানেই শেষ। যক্ষিণী এক বিকট অট্ট হাসি করল। আমাকে শেষ করবে তুমি?
যে কাল রাতে আমার দিকে লালায়িত কুকুরের মতো তাকিয়েছিল, আমাকে পাওয়ার জন্য নিজের বন্ধুকে খুন করতে যাচ্ছিল। যক্ষিণী লম্বা ধারালো নখওয়ালা হাতটা রুদ্রর দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে রুদ্রর মনে হলো চারপাশের বাতাসটা যেন হঠাৎ করে শূন্য হয়ে গিয়েছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন সময় তার দৃষ্টি যক্ষিণীর চোখের দিকে পড়তেই রুদ্রর মনের ভেতর আবার সেই অদ্ভুত মায়াজাল কাজ করতে শুরু করল। হাত থেকে ছুরিটা খসে পড়ার উপক্রম হলো। আর ঠিক তখনই আবারও শার্টের নিচে থাকা সোমরা মুন্ডার দেওয়া সেই তামার মাদুলিটা আবার আগুনের মতো জ্বলে উঠল। তীব্র ছ্যাঁকায় রুদ্রর ঘোর কাটল। যক্ষিণীর মায়াজাল পুরোপুরি প্রভাব বিস্তার করার আগেই তা কেটে গেল। ইলা ব্যাপারটা বুঝল, তার মোহিনী মায়া রুদ্রর ওপরে কাজ করছে না। রাগে তার পৈশাচিক রূপ আরও বিভৎস হয়ে উঠল। সে শূন্যে ভাসতে ভাসতে তীব্র বেগে রুদ্রর দিকে ধেয়ে এলো। রুদ্র দ্রুত প্যান্টের পকেট থেকে লাইটারটা বার করল। এক হাতে সেই পিশাচ দমন শিকড় আর অন্য হাতে লাইটার। যক্ষিণী তখন তার থেকে মাত্র কয়েক হাত দূরে। তার পচা মাংসের দুর্গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসার জোগাড়। রুদ্র লাইটারের চাকাটা ঘোরালো। আগুন জ্বলল না। গুহার ভেতরের কনকনে স্যাঁতসেঁতে হাওয়া লাইটারের স্ফুলিঙ্গটাকে নিভিয়ে দিচ্ছে বারবার। ততক্ষণে যক্ষিণী তার ধারালো নখওয়ালা হাতটা রুদ্রর গলার দিকে বাড়িয়ে দিয়েছে। তার সাদা চোখ দুটো থেকে যেন নরকের আগুন ঠিকরে বেরোচ্ছে। তোর রক্ত দিয়ে আজ এই গুহায় আমার তৃষ্ণা মেটাবো। রুদ্র মরিয়া হয়ে পিছনের দিকে সরে গেল। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তার। শেষবারের মতো লাইটারের চাকাটা সজোরে ঘোরালো। এবার হলুদ আগুনের শিখাটা দপ করে চলে ওঠে। রুদ্র এক মুহূর্তও দেরি না করে সোমরার দেওয়া সেই কালচে রঙের পিশাচ দমন শিকড়টা আগুনের শিখায় ধরে। আগুন যখন সেই শিকড়টাকে স্পর্শ করল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। জিনিসটা সাধারণ কাঠের মতো চলল না। এক বিকট চড়চড় শব্দ করে সেটা থেকে তীব্র বেগে গাঢ় নীলচে সাদা ধোঁয়া বেরোতে শুরু করল। যেন পোড়া গন্ধক আর বহু পুরনো বুনো জড়িবুটির এক উগ্র মিশ্রণ, যা নিমেষের মধ্যে গুহার গুমোট বাতাস চিড়ে ফেলল। যক্ষিণীর ধারালো নখওয়ালা হাতটা রুদ্রর গলা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরেই থমকে গেল। নীলচে ধোঁয়ার আস্তরণটা যক্ষিণীর গায়ে লাগা মাত্রই সে যেন কোনো অদৃশ্য দেওয়ালে সজোরে ধাক্কা খায়। কি করছিস তুই? কি করছিস? নিভিয়ে দে ওটা! নিভিয়ে দে! দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে পিছনে ছিটকে যায় সে। পিশাচ দমন শিকড়ের ধোঁয়াটা যেন যক্ষিণীর মায়া জালের ওপর অ্যাসিডের মতো কাজ করতে শুরু করেছে। রুদ্রর চোখের সামনেই ঘটতে লাগলো সেই হাড় হিম করা রূপান্তর। ইলার সেই অপরূপ সুন্দর মুখ, ফর্সা চামড়া, মায়াবী চোখ সব যেন মোমের মতো গলে গলে পড়তে লাগলো। সুন্দর চামড়ার খোলসটা খসে পড়তেই বেরিয়ে এলো আসল পৈশাচিক চেহারা। কয়লার মতো কুচকুচে কালো কঙ্কালসার এক শরীর। মুখের চামড়া পচে গলে ঝুলে আছে, আর সেখান থেকে উঁকি দিচ্ছে সাপের মতো তীক্ষ্ণ হলুদ রঙের দাঁত। চোখের মনি বলে কিছু নেই, শুধু দুটো গভীর গর্ত থেকে ঠিকরে বেরোচ্ছে প্রতিহিংসার লাল আগুন। পরনের সেই লাল পাড় সাদা শাড়িটা চোখের পলকে বদলে গিয়ে শতছিন্ন রক্তমাখা ন্যাকড়ায় পরিণত হলো। যক্ষিণীর আসল রূপের দুর্গন্ধে রুদ্রর নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড়। কিন্তু আজ সে পিছু হটল না। শিকড়ের ধোঁয়ার প্রভাবে যক্ষিণীর মোহিনী মায়া ভেঙে চুরমার হয়ে যেতেই পাথরের বেদির উপরে শুয়ে থাকা নীলের শরীরে হঠাৎ স্পন্দন ফিরে এলো। নীল ধনুকের মতো পিঠ বেঁকিয়ে এক বিশাল শ্বাস টেনে উঠে বসল, যেন কোনো গভীর কোমা থেকে হঠাৎ জেগেছে। পাগলের মতো কাশতে শুরু করলো সে, কিন্তু তার চোখের সেই আদিম হিংস্র লাল আভা ধীরে ধীরে উধাও হতে বসেছে। নিজের শিকারকে হাত ছাড়া হতে দেখে যক্ষিণী চরম আক্রোশে ফুঁসে উঠল। যন্ত্রণায় ছটফট করতে করতে সে এক অন্ধ রাগে তার ধারালো নখগুলো দিয়ে শেষবারের মতো ছাপিয়ে পড়ল রুদ্রর দিকে।
মোক্ষম সময় রুদ্র মাথা নিচু করে বসে পড়ে। যক্ষিণীর নখগুলো রুদ্রর মাথার ওপর দিয়ে গিয়ে গুহার কঠিন পাথরের দেওয়ালে সজোরে আঁচড় কাটে। ঘর্ষণে আগুনের ফুলকি ছিটকে বেরোয়। রুদ্র এবার উঠে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা শিকড়টাকে সোজা যক্ষিণীর পৈশাচিক মুখের সামনে ধরে এক পা এগিয়ে যায়। তোর মায়াজাল শেষ রাক্ষসী, ফিরে যা তোর নরকে। শিকড়ের গাঢ় নীলচে ধোঁয়া যক্ষিণীকে সম্পূর্ণ আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল। তার আর্তনাদ এক অমানসিক ঘরঘরে গোঙানিতে পরিণত হল। শুদ্ধিকরণের এই প্রবল শক্তি সহ্য করতে না পেরে যক্ষিণীর কঙ্কালসার শরীরটা এক বিকট শব্দে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করল। সেই সাথে তার দেহ থেকে নির্গত কালো ধোঁয়া গুহার মধ্যে পাক খেতে খেতে একেবারে পেছনের গভীর অন্ধকার খাদের ভেতরে তলিয়ে গেল। যাওয়ার আগে গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো তার শেষ হাড়হীন করা হুঙ্কার। রুদ্র শিকড়টা মাটিতে ফেলে দ্রুত নীলের কাছে ছুটে গেল। নীল তখন বেদির ওপরে বসে হাঁপাচ্ছে। তার সারা শরীর ঘামে ভিজে চপচপে, মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখের দৃষ্টি সম্পূর্ণ স্বাভাবিক। রুদ্র ভাই, আমি কোথায়? সে চারপাশে তাকিয়ে অন্ধকার গুহাটাকে দেখে শিউরে উঠল। ওই মেয়েটা ইলা, ও কোথায়? রুদ্র নীলের কাঁধ শক্ত করে চেপে ধরে বলল, আমরা বেঁচে গেছি নীল। ও তোর প্রাণ শুষে নিতে চেয়েছিল। আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে। চল চল চল, আর দেরি নয়, চল। রুদ্র নীলকে কাঁধে ভর দিয়ে তুলে দাঁড় করালো। গুহার বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তাদেরকেই অভিশপ্ত জঙ্গল পেরিয়ে চা বাগানের নিরাপদ সীমানায় পৌঁছাতেই হবে। গুহার সেই গুমোট পচা গন্ধ আর পিশাচ দমন শিকড়ের ঝাঁঝালো ধোঁয়ার ভেতর থেকে নীলকে কাঁধে ভর দিয়ে প্রায় টেনে হিঁচড়ে বাইরে বার করে আনল রুদ্র। খাদের খাড়াই আর এবড়ো খেবড়ো পাথুরে পথ বেয়ে ওপরে ওঠা সুস্থ মানুষের পক্ষেও কঠিন। সেখানে নীলের শরীর তখন আক্ষরিক অর্থেই নিংড়ে নেওয়া লেবুর মতো দুর্বল। যক্ষিণী তার জীবনী শক্তির অনেকটাই শুষে নিয়েছে। রুদ্র এক হাতে টর্চ আর অন্য হাতে নীলকে শক্ত করে ধরে পাথরের খাঁজ বেয়ে ওপরে উঠতে লাগল। নীল হাঁপাতে হাঁপাতে বলল, রুদ্র, আমাকে ছেড়ে দে ভাই। তুই একা চলে যা। আমার আর একটাও পা ফেলার শক্তি নেই। আমার সারা শরীর যেন কেউ পাথর দিয়ে থেঁতলে দিয়েছে। রুদ্র দাঁতে দাঁত চেপে নীলের হাতটা নিজের কাঁধের ওপর আরো শক্ত করে চেপে ধরল। একদম একদম চুপ নীল। তোকে আমি এখানে ওই ডাইনির খোরাক করে ফেলে যাব না। আর একটু কষ্ট কর ভাই। খাদের ওপর উঠলেই চা বাগানের রাস্তা। সকালের ঝলমলে রোদে বাংলোর কাঠের মেঝেটা চিকচিক করছে। কাল রাতের সেই গুমোট শ্বাসরোধী অন্ধকারের কোনো অস্তিত্বই নেই। নীলের জ্ঞান পুরোপুরি ফিরেছে, কিন্তু সে বিছানায় হেলান দিয়ে চুপচাপ বসে। তার চোখের নিচে গভীর কালশিটে, মুখটা কাগজের মতো ফ্যাকাশে। যক্ষিণীর মায়াজাল তার শরীর থেকে জীবনী শক্তি নিংড়ে নিলেও রুদ্রর তৎপরতায় সে প্রাণে বেঁচে গিয়েছে। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের ব্যান্ডেজটা পাল্টে নিচ্ছিল। ক্ষতটা বেশ গভীর, কিন্তু এখন আর অত ব্যথা নেই। নীল জানলার বাইরের দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগানের দিকে তাকিয়ে নিজ মনেই যেন বলল, রুদ্র, আমরা কি সত্যিই বেঁচে ফিরেছি? আমার এখনো মনে হচ্ছে চোখ বন্ধ করলেই ইলাকে দেখতে পাবো। ওর ওই লাল পাড় সাদা শাড়ি আর সেই হাড় হিম করা হাসি। রুদ্র এগিয়ে এসে নীলের কাঁধে শক্ত করে হাত রাখে। হ্যাঁ ভাই, আমরা ফিরেছি।
তুই একদম ঠিক আছিস। সোমরা মুন্ডা ঠিকই বলেছিল, এই কালচিনিতে আমাদের এক মুহূর্তও থাকা চলবে না। আমি আজ সকালেই হেড অফিসে এমার্জেন্সি ট্রান্সফারের মেল পাঠিয়ে দিয়েছি, মেডিকেল গ্রাউন্ড দেখিয়েছি। আমরা আজ দুপুরের মধ্যে এই বাগান ছাড়ছি। নীল শুধু নীরবে মাথা নাড়ল। এই মায়াবী চা বাগান, যার সৌন্দর্য একসময় তাকে মুগ্ধ করেছিল, আজ সেটাই তার জীবনের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্ন হয়ে উঠেছে। দুপুর নাগাদ তাদের মালপত্র গোছানো শেষ হয়। রুদ্র এনফিল্ড বাইকটাকে আগেই লরিতে তুলে শিলিগুড়ির দিকে পাঠিয়ে দিয়েছিল। তারা কোম্পানির জিপে চেপে বসল। এমন সময় সোমরা মুন্ডা সেখানে এসে হাজির হয়। তার হাতে কালো সুতোয় বাঁধা দুটো পুরনো তামার মাদুলি। সে দুটো এই রুদ্র আর নীলের দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, সাহেব, আপনারা চলে যাচ্ছেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই যক্ষিণীর ছায়া বড় লম্বা। পিশাচ দমন শিকড় ওর জাগতিক রূপটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে ঠিকই, কিন্তু ওর লোভ আর আক্রোশ এখনো মেটেনি। শহর পর্যন্ত যাতে এই মায়াবিনী ছায়া আপনাদের পিছু নিতে না পারে, তাই এই মাদুলি দুটো সবসময় হাতে বেঁধে রাখবেন, কোনোদিনও খুলবেন না। সোমরার হাত থেকে মাদুলি দুটো নিয়ে তারা ডান হাতে বেঁধে নিল। সোমরাকে ধন্যবাদ জানিয়ে স্টার্ট দিল জিপ। চা বাগানের আঁকা বাঁকা নুড়ি বিছানো রাস্তা ধরে জিপ এগিয়ে চলল কালচিনির মূল গেটের দিকে। দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান, বড় বড় ছায়ার বৃক্ষ আর দূরে আবছা নীল ভুটান পাহাড়। জায়গাটা এতটাই শান্ত আর সুন্দর যে বাইরের কোনো মানুষ টেরই পাবে না আসলে এর গর্ভে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। আপনারা শুনছিলেন কালচিনি। কেমন লাগলো বলুন দেখি? ভালো লাগলো? তাহলে প্লিজ প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ও, ভালো লাগলো না? বেশ, তবে কেমন গল্প শুনতে চান চট করে কমেন্টে লিখে ফেলুন দেখি। আজ তবে আসি, খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো প্রেত কাহন নিয়ে।